যা করেছে সব পূর্ব পশ্চিম দলে থেকেই করেছে। তার মধ্যে বড় বড় শিল্পী যেমন আমাদের দলে দেবশঙ্কর হালদার, এখন শ্রীও নিধিবাবু কথা। প্রথমটা উনি পুরো স্টেজে বসেই থাকেন, প্রথম সিনটা শেষ হওয়ার এক মিনিট আগে খুব বেশি হলে তখন ওনাকে দাঁড়াতে হয়। তো এবারে যা হয় ওই সবাই চায় তেলা মাথায় তেল দিতে, একটা কথাই আছে। তো সেই হিসেবে ওখানে শোভনদা যখন ছিল সবাই এসেছিল, শোভনদা যখন ছেড়ে চলে গেল, ঘুম থেকে মোটামুটি প্রতিদিন প্রায় 4টে থেকে 4:30 ভোরবেলা। আচ্ছা, তারপরের যে প্রসেসগুলো সেগুলো একটু বলো যদি। ব্যাকস্টেজ কাজ বলতে আমরা যেটা বুঝে থাকি যে প্রপস উইংসের ধারে রেখে দেওয়া, বা কারোর কস্টিউম চেঞ্জ হবে তার সামনে গিয়ে কস্টিউম ধরা, এইগুলো ছাড়াও নমস্কার, ইতিকথার আসর চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের স্পেশাল গেস্ট রাজুদা। তিনি সকালবেলা একটি ব্যবসা করেন খবরের কাগজের, এবং সন্ধেবেলা তিনি থিয়েটারের সাথে যুক্ত। থিয়েটার করেন, বিভিন্ন বড় বড় নাট্য ব্যক্তিত্ব যারা এখন বর্তমানে কাজ করে চলেছেন তাদের সাথে একই সাথে স্টেজ শেয়ার করেন। শুনে নেব তার গল্প। রাজুদা নমস্কার। তোমার যদি সংগ্রামটা বলো, সকাল থেকে তুমি ঘুম থেকে ওঠো কখন? ঘুম থেকে মোটামুটি প্রতিদিন প্রায় 4টে থেকে 4:30 ভোরবেলা। আচ্ছা, তারপরের যে প্রসেসগুলো সেগুলো একটু বলো যদি। যেরকম প্রতিদিনের মতনই ভোরবেলা 4টে 4:30 সময় ঘুম থেকে ওঠা, তারপর ফ্রেশ হওয়া, এবং যেটা আমার প্রধান কাজ, যেই কাজটা নিয়েই আজকে আমি এতটা বড় হয়েছি এবং যার ওপর ভিত্তি করেই আজকে আমি দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে সকালবেলায় খবরের কাগজ বাড়ি বাড়ি দেওয়া, এবং আমার নিজের একটা ছোট্ট স্টলের মতন আছে, যেরকম হয় খবরের কাগজের দোকান। তো সেটা নিয়ে মোটামুটি বেলা 12টা 12:30 অবধি কেটে যায়। এবং তারপরে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম। আচ্ছা, ঠিক আছে। সেটা একটা ব্যাটারি কোম্পানি, গাড়ির যে ব্যাটারি আছে। তো আমি যেহেতু মানিকতলায় থাকি, ওখানে পেয়ারা বাগান বলে একটি জায়গা আছে, মানে মানিকতলা সাহিত্য পরিষদ, এই দুটো সাহিত্য পরিষদের সামনে বলা যেতে পারে বেলটায় পেয়ারা বাগান বলে যে জায়গাটা, ওখানে এই গাড়ি যত চলে কলকাতা শহরে, তার যে ব্যাটারির ভেতরে যে প্লেটটা মেন, তো ওই প্লেটটা ওই পেয়ারা বাগান অঞ্চলে মোটামুটি বলতে পারো 150 থেকে 200-র ওপর কারখানা আছে যেখানে ওই প্লেটগুলো তৈরি হয়। এবং আমি ওখানে ঢুকেছিলাম, আমি বেসিক্যালি আর্টসের ছাত্র, কিন্তু আমি ওখানে ঢুকেছিলাম অ্যাকাউন্টসের কাজ করবো বলে। আচ্ছা। এবং সেটা হচ্ছে 1996। সে বছরেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবং আমার পড়াশোনা সব কিছু ওই কাগজের বিক্রি করে, তার অর্থ উপার্জন দিয়েই আমার পড়াশোনা। এবং 2011-তে আমি এই কাজটা ছেড়ে দিই, কারণ সব কিছুই তো একটা পরিবর্তন আসছে, তেমনি ব্যাটারিতেও এমন একটা পরিবর্তন এসে গেল যে যেহেতু ওই আমাদের ওখানে তো সব লোকাল ব্যাটারি ছিল, এবং সেই সময় ব্যাটারি বলতে এক্সাইট, ব্র্যান্ডেড, এবং সময়ের সাথে সাথে পাল্টে এমন হলো, দেখা গেল লোকালের সাথে আর ব্র্যান্ডের কোনো তফাৎ নেই, না দামে না গ্যারান্টিতে। তো কী হলো, আস্তে আস্তে অনেক কারখানা বন্ধ হয়ে গেল। এবং বর্তমানের কথা বলছি, 2025-এ দাঁড়িয়ে বলছি, এখন মনে হয় হাতে গুনে ব্যাটারি কারখানা এখানে পাওয়া যাবে, মোটামুটি সবাই বন্ধই করে দিয়েছে। এবং আমিও 2011 সালে ছেড়ে দিলাম। এবং থিয়েটার বলো বা সিরিয়াল বলো, সিনেমা বলো, সবই তো অভিনয়, মোদ্দা কথা অভিনয়। তো সেই অভিনয়টা যেহেতু আমি ভালোবাসতাম, এবং আমি ছোটোবেলায় বলছি তোমাকে, এটা হচ্ছে 90 সাল, তখন আমি মাধ্যমিক পাশ করেছি। সেই সময় শোভনলাল মুখোপাধ্যায় আকাশবাণীর যিনি ছিলেন প্রোগ্রাম এক্সিকিউটিভ, তার দলে, তার একটা শ্রুতি নাটকের দল ছিল, সেই দলে আমি প্রথম অভিনয় শেখার জন্য ঢুকি। শেখা বলবো না, অভিনয় শেখাটা ওটাই তোমার প্রথম? ওটা প্রথম। এবং ওখানে আমি ছিলাম
ওটা কি ওই চাকরি করতে করতেই নাকি? না, তখন মাধ্যমিক পাস করেছি, তখন আচ্ছা, আমি আরো আগে। হ্যাঁ, তখনও চাকরিতে ঢুকিনি, তখন পড়াশোনাটা করছি। হ্যাঁ, চাকরিতে ঢুকলাম 96-এ, গ্র্যাজুয়েশন কমপ্লিট। তারপরে 94 সালে শোভনদা ট্রান্সফার হয়ে গেল শিলংয়ের রেডিও স্টেশন। এবারে যা হয়, ওই সবাই চায় তেলা মাথায় তেল দিতে, একটা কথাই আছে। তো সেই হিসেবে ওখানে শোভনদা যখন ছিল সবাই এসেছিল, শোভনদা যখন ছেড়ে চলে গেল, আস্তে আস্তে সবাই ছেড়ে চলে গেল। তো আমি আর একজন প্রশান্ত পাল, উনিও আকাশবাণীর একজন বড় শিল্পী, আমরা দুজন মিলে ওই দলটাকে 99 অবধি টেনেছি। তারপরে আর আমরা করতে পারিনি, কারণ 99-এ শোভনদাও শিলংয়েই এক্সপায়ার হয় হার্ট অ্যাটাকে। এবং তারপরে আমার একটা বিশাল বড় গ্যাপ হয়ে গেছে, মানে পারিবারিক থেকে তো অবশ্যই। এবং সেই সময় আমি খুব একটা ভালো যে দলে ঢুকবো বা কোন দলে ঢুকবো সেই হদিশটা আমি পাচ্ছিলাম না। এবং আমারও দৈনন্দিন যে জীবন আর চলা, সেটাও একটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছিলো যে ওইখানটার মন দিতে পারি না, যার জন্য 2013 অবধি আমার একটা বিশাল বড় গ্যাপ হয়েছে। এবং 2013-র পরে আমি ঠিক করেছি যে তার মধ্যে আমার অনেকগুলো ঘটনাও ঘটে গেছে। আমার দাদার টিবি হয়েছিল, 1-1.5 বছর ভুগেছে। আমার মা এক্সপায়ার হয়েছে 2009-এ। এইসব নিয়ে ছিল। তারপরে 2013-র পরে আমি ঠিক করলাম যে এবার আমি অফিসটাও ছেড়ে দিয়েছি 2011। এবার থিয়েটার পুরোপুরিভাবে থিয়েটারটা করা শুরু করলে। তারপরের ঘটনা কিভাবে এত কিছু সামলে, দেখো সকালবেলা তোমাকে এখনও উঠতে হয়, তারপর সারা দিন 12টা অবধি চললো, তারপর তুমি থিয়েটার করছো এবং আবার বিকালবেলা স্টেজ শেয়ার করছো। স্টেজ শেষ হচ্ছে মোটামুটি 8টা, 8:30, 9টাও হয়, বাড়ি যেতে যেতে মোটামুটি 10টা অ্যাভারেজ হয়। এবার দূরে শো থাকলে সেটা আলাদা কথা। এই যে একটা লম্বা গ্যাপ, রাত্রে ঘুমাও কতক্ষণ? রাত্রে ঘুমাতে 12টা হয়, আর ওই 4টে, 4:30, ওই 4-4.5 ঘন্টা হয় সারাদিন। এই যে আমাদের কাজ করতে গেলে প্রধান যে জিনিসটা এনার্জিটা আসে করতে গেলে। আমরা তো নর্মাল যে ঘুম ডাক্তার বলে যে 7 ঘন্টা 7.5 ঘন্টা দিতে হয়, সেই জায়গাতে তোমার এই সারাদিন যে ঘুমটা পূরণ করো কখন? দেখো, এটা খুব সত্যি কথা যে সকালবেলা আমি কাগজ করলাম, বেলাতে আমি থিয়েটারের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। যেহেতু পূর্ব পশ্চিম দলেই অভিনয়টা করছি 2016-তে, মানে এইখানটা একটুখানি না বললে হবে না। সেটা হচ্ছে যে 2013-র পর আমি যখন ঠিক করলাম আমি পুরোপুরি থিয়েটারটা করব, তখন আমি খোঁজ লাগলাম যে একটা বড় দলে ঢুকতে। এরাও আমার টার্গেট ছিল যে আমি এমন একটা দলে ঢুকবো যেই দলে আমি কিছু ফিডব্যাক পাবো। এবং আমি যেহেতু শোভনলাল মুখোপাধ্যায়ের ওই গ্রুপে ছিলাম, ওই গ্রুপেও আমি প্রচুর কাজ করেছি। ওই গ্রুপের নাম কি ছিল? শ্রবণী। আচ্ছা, ওটা শ্রুতি নাটকের একটা শ্রুতি নাটকের। আচ্ছা। তো আমার মেন্টালি আমি ছিলাম যে আমি একটা বড় দলে ঢুকলেই আমাকে অভিনয় করতে দেবে না। একটা বড় দলে ঢুকলে আগে তোমাকে কিছু কাজ করতে হবে। এবং যেটা আমার মনে হয়েছে যে একটা গ্রুপে ঢুকলাম, রিহার্সাল করলাম, অভিনয় করলাম, চলে গেলাম, আমার মনে হয় এটা পুরোপুরি নয়। মানে একটা গ্রুপে ঢুকে একটা নাটকে অভিনয় করতে হলে তার চারপাশে যা যা কাজ আছে, সেটা কর্পোরেশনের ট্যাক্স জমা দেওয়াই বলো, হ্যাঁ, হলে আসার আগে যে প্রপস বা যে সেট আসছে সেইটা আনা বলো, নাটক শুরুর আগে থেকে নাটক শেষ অবধি। ধরো আমি অভিনয় করছি না, কিন্তু আমি অন্যান্য কিছু ব্যাকস্টেজে কাজ করছি। একদমই তাই। হ্যাঁ, সেগুলোও কিন্তু নাটকের এক একটা অঙ্গ। ঠিক আছে। এবং সেক্ষেত্রে এমনও হতে পারে যে ব্যাকস্টেজ কাজ বলতে আমরা যেটা বুঝে থাকি যে প্রপস উইংসের ধারে রেখে দেওয়া, বা কারোর কস্টিউম চেঞ্জ হবে তার সামনে কি কস্টিউম ধরা, এইগুলো ছাড়াও 1 কাপ চাও যদি কারোর জন্য আনতে হয়, এটা কিন্তু ঘটনা, ওটাও ওই সময়ের জন্য নাটকের একটা অংশ। ঠিক। তো 2016-তে আমি খবরের কাগজে বিজ্ঞাপন পেলাম। একটা হচ্ছে গিয়ে পঞ্চম বৈদিক, একটা পূর্ব পশ্চিম, দুজনই
দিয়েছে যে এরকম ওয়ার্কশপ হবে, কাগজে বিজ্ঞাপন দিয়েছে, ওয়ার্কশপের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। তো আমি দুটো দলেই গেছিলাম। প্রথম পঞ্চম বৈদিকের যেহেতু ডেটটা ওদের আগে ছিল, প্রথম ওখানে গেছিলাম, ওখানে ইন্টারভিউ দিয়ে এসেছি এবং আমাকে বলা হয়েছে আমরা জানাবো। তার কয়েকদিন বাদে পূর্ব পশ্চিম দলে আমি দিতে গেছি ইন্টারভিউ, এবং সেইটা মিনারবায় সেই সময় পূর্ব পশ্চিমে আমাদের যেটা এবার 100তম শো হবে আগামী 31শে জুলাই, এক মঞ্চ এক জীবন, গিরিশ ঘোষের লাইফ নিয়ে দেবশঙ্কর দা গিরিশ ঘোষ করেন। মানে এটা একটা বায়োপিক, তো এই নাটকটা মানে চূড়ান্ত লেভেলের একটা নাটক। এবং সেই নাটকটা তখন আমি যদি ভুল না করি, যেহেতু তখন প্রথম দিন আমি গেছি, তখন রিহার্সাল চলছে, ওটা সম্ভবত 4 নম্বর রিহার্সাল ছিল মিনারবায়, এবং আমার মতন অনেকেই এসেছিল ইন্টারভিউ দিতে। তো আমাদের দলের যিনি কর্ণধার, আমরা স্যারই বলি, সৌমিত্র মিত্র, তো উনি সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে সবাইকে বলেছিলেন যে তোমরা সব পরে দেখা করে যাও। ওই দলেরই একজন ছিল প্রদীপ ভাইদি বলে, বললো ওর সঙ্গে তোমরা কথা বলে চলে যাও, ও তোমাদের জানিয়ে দেবে পরে কবে আসতে হবে। আমরা যখন সবাই উঠে বেরিয়ে আসছিলাম, তো ওই সৌমিত্র মিত্র একমাত্র আমাকে এক ধমক দিয়ে বলেছিল তুমি কোথায় যাচ্ছ। বললাম না, আপনি বললেন এরকম চলে যেতে, যে তুমি থাকো, ভেতরে প্রদীপ আছে, ওর সঙ্গে পরে কথা বলবো, এখন রিহার্সালে আছে, তোমার কোনো কাজ আছে? বললাম না, সেরকম কাজ নেই, আমি তো এখানে আসবো বলে আমি সময় নিয়েই এসেছি। ওই আমি না ঢুকে গেলাম পূর্ব পশ্চিম। তার 2-3 দিন পরে পঞ্চম বৈদিক থেকেও ফোন গেল যে আমি সিলেক্ট হয়েছি। এবার সেখানে বলা হলো যদি আপনি মনে করেন যে আসবেন ভালো, যদি মনে করেন যে আসবেন না তাহলে আমাদের সেটাও জানাবেন, তাহলে আপনার পরের জন যে সুযোগ পেয়েছে দলে আসার আমরা তার সঙ্গে যোগাযোগ করব। তা আমি ওই মুহূর্তে ওখানে কিছু বলিনি, তো আমি তার পরের দিনকেই তাদের জানিয়েছি যে আমি আসছি না, এবং আমি পূর্ব পশ্চিম দলে পুরোপুরি রয়ে গেলাম। তারপরের থেকে তো হ্যাঁ, বাকিটা ইতিহাস, বাকিটা তো রয়েছে সবার। এবং এটা অবশ্যই ভাগ্যবান শুধু নয়, আমার একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে অভিনয়ের মাধ্যমে আমি লোকের সঙ্গে আমার পরিচিতি বাড়াবো, এবং এমনিতেও আমি সবার সাথে যে খুব একটা মিশি না তা নয়, মেশার চেষ্টা করি, মিশিও। তো এখানে আসার পরে সেটা আরও অনেক 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 গুণ বেড়ে গেছে। এবং আমাদের স্যারের কথা বলছি, উনি যেহেতু বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আমাকে পাঠান, আমাদের দলের আরও 2-1জনকে পাঠান, সেই সূত্র ধরে এখন অবশ্যই সেই জায়গাটা, পরিচিতির জায়গাটা বেড়েছে। ঠিক। এবং এই দলের থেকেই কিন্তু আমার এই পাওনা। আজকে যে কটা নাটকে অভিনয় করেছি, যে কজন বড় বড় শিল্পীদের সঙ্গে আমি স্টেজে শেয়ার করেছি, সবটাই পূর্ব পশ্চিম দল থেকেই পাওয়া। প্রথম কোন বড় শিল্পীর সাথে তুমি স্টেজ শেয়ার করেছিলে এবং সেটা কি নাটক ছিল? প্রথম পূর্ব পশ্চিমী বড় নাটকে স্টেজ শেয়ার করেছি, সেটা হচ্ছে গিয়ে পটলবাবু ফিল্ম স্টার। বিষয়টা হচ্ছে এরকম, 2016 জুন মাসে আমি এই দলে জয়েন করেছি। 2017 ডিসেম্বরে পটলবাবু ফিল্ম স্টারের একটা শো ছিল একাডেমি। আচ্ছা। তো সেই শোটায় আমাদের দলে দীপেনবাবু বলে একজন করেন, বয়স্ক লোক। তো উনি যে কোনো কারণেই কোমরে চোট পাওয়াতে ওই বসে পড়ার পরে দাঁড়াতে পারছিলেন না, মানে ওনাকে ধরে তুলতে হবে, তা নাহলে উনি দাঁড়াতে পারবেন না। এবং একাডেমিতে যখন পটলবাবুর শো, তখন অলরেডি মানে 6:30 শো, সেরকম 5টা বেজেও গেছে। তো দীপেনবাবুকে আমাদের এই পটলবাবুতে একদম শুরুতেই যারা যারা দেখেছেন তারা সবাই জানেন, একটা না একদম পুরো ফ্রিজ থাকে, কার্টেন খোলার পরে সবাই ফ্রিজ, যখন ডায়লগ হলো তখন সবাই মুভমেন্ট শুরু করে। এবং এই দীপেনবাবুর দুটো ক্যারেক্টার করেন আর কি। তো প্রথমটা উনি পুরো স্টেজে বসেই থাকেন, প্রথম সিনটা শেষ হওয়ার 1 মিনিট আগে খুব বেশি হলে তখন ওনাকে দাঁড়াতে হয়। তো সেই সময় আমাদের স্যারই দীপেনবাবুকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি বসে যে রয়েছেন থাকবেন, তারপরে উঠে দাঁড়াতে পারবেন তো? তখন উনি পরিষ্কারই বলেছে, স্যার আমাকে কাউকে ধরে তুলে দিতে হবে, আমি পারবো, এমন অবস্থা আমি দাঁড়িয়ে করতে পারবো, বসে গেলে আমাকে বসা থেকে দাঁড়াতে হলে আমাকে কাউকে ধরে তুলতে হবে। তো স্যার বললো না, ওটা করা যাবে। সেই সময় আমি সামনে ছিলাম। হ্যাঁ,
তখন আমায় বলছে, এই তুমি দীপেন্দার রোলটা পারবে করতে? বললাম হ্যাঁ। এবং খুব সত্যি কথা বলতে ফার্স্ট সিনে ওখানে এমন কিছু ডায়লগও ছিল না, নাটকে একটা ডায়লগও বিশাল বড় ব্যাপার, এটা তো ঘটনা, কিন্তু এটা যেহেতু কথা প্রসঙ্গ উঠেছে সেই হিসেবে বলছি যে ওখানে বিশাল ডায়লগ ছিল। ওইখানে দুখানা ডায়লগ ছিল, কিন্তু ডায়লগগুলো না অনেকটা গ্যাপে। এবং নাটকের একটা মজার জিনিস আছে, এটা আমি ফিল করি। একটা সিন চলছে, তোমার কথা আমার কথা ওর কথা পরপর হচ্ছে আলাদা বিষয়, কিন্তু যদি এরম হয় যে তিনটে ক্যারেক্টার তার মধ্যে দুজন কথা বলেই যাচ্ছে, একজন মধ্যিখান দিয়ে একটা টাইমে বলবে, সেটা অনেকটা গ্যাপে, সেই জায়গাটা কিন্তু খুব মারাত্মক লেভেলে গিয়ে পৌঁছায়। যদি এ ওই কথাটা না বলে তাহলে কিন্তু গেল। দুটো ডায়লগ, কিন্তু ওই গ্যাপটা যেটা অনেকটা গ্যাপে গিয়ে হয়তো ডায়লগটা বলছে, কিন্তু ওই জায়গাটা যদি ওটা না বললো পুরো গেল, সিনটাই পুরো নষ্ট হয়ে গেল। তো আমি বললাম হ্যাঁ, আমার বলছে আমার মুখস্থ আছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো দুটো ডায়লগ, ঠিক এরকমভাবে বলেছে, ওই তো দুটো ডায়লগ, এটা বলার পর এটা বলবো, এটা বলার পর এটা বলবো। তো যেটা শুনে স্যার বললো যে মেকআপ নিয়ে নাও। হ্যাঁ, আমি গিয়ে মেকআপ নিয়ে নিলাম। মানে 6:30টায় শো, তুমি তার ঠিক 1 ঘন্টাকে জানতে পারছো যে তোমাকে ওই রোলটা করতে হবে। হ্যাঁ, তখন আমাকে স্যার বলেছে তুমি পারবে কিনা, করতে পারবে কিনা, কারণ 2016-তে আমি ঢুকেছি। 2017 ডিসেম্বর আমার শোটা হচ্ছে একাডেমিতে। আচ্ছা, এবার আমার মানে এটা আমি সবসময় মনে করি যে আমার একটা প্লাস পয়েন্ট ছিল, থাকবেও, এবং ওই জায়গা থেকে তো আমি সরবো না, কারণ একটা মানুষ, এটা ঘটনা, ভিত থেকে যেরকম তৈরি হয়ে আসে ওই জায়গা থেকে সে সরতে পারে না। হ্যাঁ, তো আমার মধ্যে একটা ব্যাপার আগাগোড়াই ছিল, আমি নাটকে অভিনয় করি বা না করি ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে যখন হবে ওটার আদ্যপ্রান্ত জুড়ে আমি থাকবো এবং আমি জিনিসটাকে দেখব। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এবং যেহেতু আমি 2016 থেকে 2017 অবধি কোনো শো বাদ নেই, তখন পটলবাবুর ফিল্মস্টার, এক মঞ্চে এক জীবন, হাসুলিবাকের উপকথা, 3টে নাটক ফুল ফেজে হচ্ছে, এবং প্রত্যেক শোতে যাওয়া, মাল তোলা, মাল নামানো, দলের ঘর থেকে নিয়ে আসা, দলের ঘরে গিয়ে ঢোকানো, আনুষঙ্গিক যা কাজ সব কিছুতে ওতপ্রোতভাবে আমি একদম লেগেছিলাম, এখনো আছে। এবং যখন যেরকম সুযোগ পেয়েছি দেখার চেষ্টা করেছি। এবং ওই যে দেখা, ওই যে শোনা, এবার কি হয়, একটা জিনিস বারবার শুনতে 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 দেখতে দেখতে মাথায় ঢুকেও যায়, ওইটা আমার ক্ষেত্রে কাজ করেছে ওই দিন। এবং ওই প্রথম আমি সেদিনকে মঞ্চে উঠলাম একাডেমিতে অভিনয় করতে, প্রথম সিন হয়ে গেল, নাটক শেষ, এবং ওতে পার্থসারথী দেব, নিহিত মেন পটলবাবু করতেন, আর ছন্দাদি। তো নাটকের শেষে তখন পার্থদা তো বেশি, আমাদের স্যার পার্থদাকে ডাইরেক্ট বলেছে, পার্থ ও আজকে তো করলো ওই জায়গাটা, তোর কোনো অসুবিধা হয়নি তো? পার্থদা পরিষ্কারই বলল, আমি বুঝতেই পারিনি যে ওখানে নতুন একজন এসে করছে, বলছে ও যে ওখানে বসে আছে, ও যে মঞ্চে অ্যাক্টিভিটি করছে, ওর ডায়লগ তো অনেক পরে, কিন্তু ও যে বসে আছে আর যে অ্যাক্টিভিটি করেছে তাতে আমার ওসব মনে হয়নি, উল্টো মনে হয়েছে যে বড় 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 মাপের একজন ভালো অভিনেতা হবে, যদিও মন থেকে এটাকে ভালোবেসে এইভাবে লেগে থাকে, এবং খুবই ভালো করেছে। আর একজন নাটক শেষ হবার সঙ্গে সঙ্গে মঞ্চে এসে আমাকে জড়িয়ে ধরেছে, সে হচ্ছে বিশ্বজিৎ দা, আমাদের পটলবাবুতে উনি মিউজিক বাজা, এসে আমাকে জড়িয়ে ধরেছে, শুধু বলেছে তোকে দেখতে এরকম যে তোর বুকের পাটা খুব চওড়া। স্বাভাবিক, একটা 6:30টায় শো, সে 1 ঘন্টা আগে জানতে পারছে তাকে স্টেজে উঠে অভিনয় করতে হবে, এবং তার আগে সে ওই নাটকে কিছুই সেইভাবে করেনি এবং স্টেজে ওঠেনি। না না, স্টেজে আমি সে আগে উঠেছি ঠিক আছে, সেটা কিন্তু একটা এরকম বড় দলে, পূর্ব পশ্চিম নো ডাউট বড় দল, একদম এই দলে একটা এরকম স্টেজে উঠে হঠাৎ করে ব্যাকআপ দেয়া, এইটা আমার ক্ষেত্রে তো বিশাল একটা বড় ব্যাপার। তবে যে বললাম যে আমার সব থেকে যেটা প্লাস পয়েন্ট ছিল, যে আমি যেহেতু সবসময়
দেখেছি, সুযোগ পেলেই উইন্ডসের ধারে ধারে দেখে সেগুলোকে চেষ্টা করেছি আর কি মনে রাখা। তো সেটাই আমার কাজ করে গেছে। যখন দলের ঘরে রিহার্সাল হয়েছে বসে, বা যখন রিহার্সাল হয়েছে, এমনি সময়ও যখন রিহার্সাল হয়েছে তখনও তো আমি বসে বসে দেখেছি, যার ফলে ব্যাপারটা কোনো অসুবিধা হয়। কিছুদিন আগে তোমাকে নিয়ে যখন আর্টিকেল বেরোলো তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ, এটা দেখো, অনুভূতি কেমন ছিল যদি বলো, এক কথায় এটা প্রকাশ করা খুব মুশকিল, খুব মুশকিল, ঠিক। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মানে আমার একটা জিনিসই খুব ভালো লেগেছে, যে আমি ছোটবেলা দিয়ে চেষ্টা করেছি অভিনয়টা করব, অভিনয়ের মাধ্যমে আমাকে লোকে চিনবে। আমি যখন রাস্তা দিয়ে যাবো, যেরকম হয় না ছোটবেলায়, আরেকজন আঙুল তুলে বলবে না অভিনয় করে, একে ওখানে দেখলাম, তো এটা ছিল। এবার যখন কাগজে, তোমাকে একটা ছোটো ঘটনা বলি, অলোক রায়চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তুমি চিনবে যেহেতু তুমি নাট্য একাডেমিতেও আছো। উনি আমার কাগজের দোকানের কাছেই ওনার বাড়ি ছিল, এখন ওখানে থাকে না। অলোকদাই আজকাল পেপার নিত, অলোকদার অনেক সময় আর্টিকেল বেরিয়েছে, আর আমি গিয়ে দৌড়ে দৌড়ে যেতাম, আর অলোক থেকে ডেকে ডেকেই বলতাম, অলোকদা আজকে আপনার ফেনি বেরিয়েছে কাগজে। হ্যাঁ, এই যে বলাটা, সেদিন আমি রিলেট করতে পেরেছিলাম, যখন আমাকে নিয়ে এরকম বেরিয়েছে, বা আমাকে যখন দু একজন এসে বলছে তোকে নিয়ে বেরিয়েছে কাগজে, তখন না এটা মানে কীরকম অনুভূতি ঠিক বলে প্রকাশ করা যাবে। মানে এটা আমার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট। একদমই তাই। মানে এইটাকে কোনো কিছু দিয়ে মাপা যায় না। মানে আমি তো দেখো, খুব সত্যি কথা বলতে, আমি তো সেই স্তরের একজন অভিনেতা বলো, শিল্পী বলো নই যে বিশাল কিছু একটা হবে, কিন্তু আমি যেটাকে মন থেকে ভালোবেসে করেছি, আমি খবরের কাগজটা মন থেকে ভালোবেসে করি, এবং তারপরে যখন কাগজে আমায় নিয়ে আর্টিকেলটা বেরোলো, সেটাও একটা ভালোবাসা দিয়ে এসছে। তো এই যে পারস্পরিক বন্ধন বলে না একটা, এই জায়গাটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি যে আমি পেয়েছি। এটাকে, এই গল্পটাকে যদি একটু সাজিয়ে নিয়ে, সকালবেলা তুমি যে খবরের কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছ, তারপর তুমি যে স্টেজে উঠলে, সেই স্টেজের খবর পরের দিন সকালবেলা তোমার হাত দিয়েই সেই খবর লোকের কাছে পৌঁছাচ্ছে, এবং সেই খবরের কাগজে তুমি আছো। ব্যাপারটা একটা অন্য ধরনের। এখন আমি কল্পনা করছি এটা, আমি জানি তোমার মধ্যে এর থেকে অনেক বেশি করে এটা হয়েছে। এখনো পর্যন্ত আমরা তথাকথিত যাদেরকে বড় শিল্পী বলে থাকি, তুমি কাদের সাথে কাজ করেছো একটু যদি আমাদের দর্শকদের খুলে খুলে বলো। আমি যা করেছি সব পূর্ব পশ্চিম দলে থেকেই করেছি। তার মধ্যে বড় বড় শিল্পী যেমন আমাদের দলে দেবশঙ্কর হালদার, এখন সিও নিধিবাবু কথা হচ্ছে, তাতে রজতদা আছে, রজত গাঙ্গুলি, শান্তিলাল মুখার্জি, এবং আমাদের আরেকটা হচ্ছে জ্যোৎস্না কুমারী। সেখানে যেরকম বর্তমানে শান্তিলালদা করছে, তার আগে ওই জায়গাটা সুভাষিস দা অভিনয় করেছে, সুভাষিস দা এবং মেঘনাথ ভট্টাচার্য। আর পটলবাবু ফিল্ম স্টার, ওতে সঞ্জীব সরকার বর্তমানে করে, পার্থদা মারা যাওয়ার পর, সন্ধ্যা চ্যাটার্জি, এরা আছে বর্তমানে। এদের সঙ্গেই আমি স্টেজ শেয়ার করেছি। রিহার্সাল করতে গিয়ে এরকম কোনো মজার ঘটনা মনে পড়ছে? হ্যাঁ, রিহার্সাল করতে গিয়ে তো অনেক ঘটনাই মনে পড়ে। তো এরকম মনে আছে একবার, মানে এটা আমাদের একটু পুরনো কথা, এই দলের কথা বলছি না, এটা মনে আছে শোভনদার গ্রুপে যখন শ্রবণীতে ছিলাম। শোভনদা তো আকাশবাণীর পেজ ছিল, ঠিক আছে, শোভনদা তারপরে থিয়েটার পাড়াতেও অনেকগুলো নাটকে ডিরেকশান দিয়েছে, যেমন ঘটে অঘটন, সাহেব, ঘটে অঘটন, সাহেব, মোসাহেব মোস্টরাফি নাম একটা, ওতেও উনি ডিরেকশান দিয়েছিলেন। তো শোভনদা যাত্রাতেও ডিরেকশান দিয়েছে। তো সেইটা খুব ভালো মনে আছে, শোভনদা যাত্রায় ডিরেকশান দিয়েছে। সেই যাত্রাটি যেরকম হয় গ্রামে শুরু হয়েছে, এবং যাত্রা শুরুই হয়েছে একটা প্যাথোজ গান দিয়ে এবং তারে দিয়ে ইট পাটকেল করা শুরু হয়েছে একদম
স্ট্রেট হয়ে। কারণ শোভনদা যখন ঢুকছে আমাদের সেদিনকে, আমাদের মঙ্গলবার করে ক্লাস হবে, শোভনদা দেখি পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। আমরা বললাম কী ব্যাপার, তখন শুনলাম এই যাত্রা যখন শুরু হয়েছে ওখানে সারাদিন ওনার মুখেই শোনা, উনিই বলেছেন এটা, সারাদিন ওই খেটে খুটে এসে লোক ওখানে না আনন্দ করতে চায়, একদম শুরু থেকে আনন্দ করবে, কোনো দুঃখর ব্যাপার নেই। শোভনদা ওরা যেই দেখেছে এসে যে এরকম দুঃখ একটা সিন শুরু হয়েছে, ইটপাটকেল করা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে সেইটাকে ওখানে স্টপ করিয়ে বলছে কোনো রকমভাবে সেই সময় যে সমস্ত হিন্দি গান টান ছিল সেইটাকে আগে চালিয়েছে মিনিট 15 ওই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য চালিয়ে তারপরে তুমি আসল জায়গায় ঢুকেছে যাত্রায়। এবং সেই সময় মানে সেই সিনটাই করেছেন। হ্যাঁ, ওই নাটকই করেছে, ওই যাত্রাই করেছে, কিন্তু শুরুতে ওটা আর দেওয়া যায়নি, ওটা পরে এসে তিনি তার মতন করে ওইভাবে করেছে। হ্যাঁ, বলছে এমন ইটপাটকেল করা শুরু হয়েছে, ওখানে তো স্লোপিং, ওই তখন শোভনদা নামতে গিয়ে পাটা মুচকে গেছে। এবং যেটা সবথেকে হাসির ব্যাপার, আমাদের ওই শ্রবণীতেই একজন ছিল, ও জ্যোতিষ চর্চা করতো, ও গেছিল, ও ওতে অভিনয় করে, ওর মাথা ইট করে মাথা ফেটে গেছে। পরের দিন যখন ও ঢুকেছে, শোভনদার প্রথম কোশ্চেন, তুমি ভাই কি জ্যোতিষ চর্চা করো যে তুমি আগে থেকে কেন বলতে পারলে না যে এই শো এর আগে এই ঘটনাটা হবে? ঠিক ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটা। আর আমাদের এমনি রিহার্সাল রুমে তো অনেক সময় অনেক ইয়ার্কি ঠাট্টাই হয়। সিনেমায় অভিনয় করার ইচ্ছা আছে? হ্যাঁ, সুযোগ পেলে তো অবশ্যই করব, এবং অলরেডি আমি একটাতে করেছি গত বছরে জানুয়ারি মাসে, ওটা শুটিংও হয়ে গেছে, ডাবিংও কমপ্লিট, জানি না রিলিজ হবে কিনা। দু একজনের সাথে মধ্যেখানে কথা হয়েছিল, বললো তো এবছরে হবে। আচ্ছা, হোক, অসুবিধা নেই। কলকাতায় তো অনেক সবকটা হলেই তোমার অভিনয় কমপ্লিট হয়ে গেছে। সবকটা হলে বলতে পারবো না, করেছি। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। জেলায় কোথায় কোথায় গেছিলে? জেলা বলতে দেখো, বাঁকুড়া, মেঘনাথ দাদেরই একটা ফেস্টিভ্যালে গিয়ে করে এসেছিলাম বাঁকুড়া। আর আমি যখন থেকে অভিনয় করাটা মানে আমাদের পূর্ব পশ্চিমে অভিনয় করাটা শুরু করলাম আর মঞ্চে, তারপর থেকে বাইরে বলতে আমার মনে হয় হাতে গোনা আমি কয়েকটা জায়গায় গেছি। কারণ আমি তো সব নাটকে তখন অভিনয় করি না, তখন এই যেমন পটলবাবুতে সাবস্টিটিউট করেছি, এক মঞ্চেতে অভিনয় করতাম, তো বাইরের সাইডে তখন আমি সেই হিসেবে করিনি। বাঁকুড়ায় একটা মনে আছে যোচনা কুমারীরই শো ছিল, ওটা একটা করেছি। আর মনে হয় না, গেছি আমি দলের সঙ্গে গেছি, সব সময় গেছি, কোনো জায়গা বাদ নেই। কিন্তু যদি বলো স্টেজ শেয়ার করতে, তাহলে আমার মনে হয় একটা জায়গাতেই করি। এমনি দলের সাথে যাওয়া মানে কিছু না কিছু কাজ নিয়ে, নাটকের পারিপার্শ্বিক কাজ নিয়ে যাওয়া। তো সেই সূত্রে জেলায় কোথায় কোথায় যাওয়া? সবকটা জেলাতেই ঘোরা? না, সবকটা যাওয়া। রাজ্যের বাইরে? রাজ্যের বাইরে বলতে কোথায় গেছি? এনএসডি তো দিল্লিতে, ওটাতে একটা গেলাম। দেশের বাইরে কখনো শো করতে গেছিলে? দেশের বাইরে বলতে গেলে হ্যাঁ, ভারতের বাইরে বললে বাংলাদেশে গেছি একবার। আচ্ছা। এবং ওটা একটা খুব ভালো কথা মনে করেছে, এই পটলবাবু ফিল্মস্টারেরই শো, সঞ্জীব দেই করে, তখন পার্থদা এক্সপায়ার হয়ে গেছে। বাংলাদেশ নামেই গেছি, আমাদের শোটা ছিল দর্শনা, বর্ডার থেকে কাছে একটুখানি গেলেই। হ্যাঁ, কিন্তু ওইখানে গিয়ে আমি 24 ঘন্টাও থাকি। বিষয়টা এরকম হয়েছিল যে আমাদের ওই একজন, সে পাসপোর্ট রিনিউ করতে যায়নি, সে রিনিউয়াল করে এসছে, তারপরে যখন ভিসাটা পাবে, ধরো ট্রেনের টাইম আমার এক্স্যাক্ট, আমি যদি ভুল না করি 11:30 বা 11টা, 11:30 মোস্ট প্রবাবলি, শিয়ালদা থেকে সকালে ট্রেনটা, হ্যাঁ ট্রেনটা ছিল। আর ওকে বলা হয়েছিল পাসপোর্ট অফিস থেকে ভিসাটা ওকে 10:30 পৌনে 11টার মধ্যে দিয়ে দেবে, দিলে ওটা নিয়ে আসবে, আমি আরও একসঙ্গে যাব। আর বাকি সবাই তার আগে বেরিয়ে গেছে ওই দিন সকালবেলা ট্রেন। তাকে যখন নাকি ভিসা দিয়েছে তখন বাজে বেলা 1:45।
ট্রেন ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তারপরে এবার যে আমার সঙ্গে গেছে তার ওইখানে তো বাংলাদেশে অনেকবারই যাতায়াত করা, এবং সেটা আমি তার ওই তার সঙ্গে যেতে যেতেই বুঝতে পেরেছি। তো ও বললো কী করবো, এরম দিয়েছে, কোনো চিন্তা করিস না, তুই চলে। আমি তো টেনশন করছি, কারণ আমি তো কোনো দিনও যাইনি, এটা 2019-এরই ঘটনা, আমি তো কোনো দিন যাইনি। আমি এবারে ভাবছি যে এরকম কী করে যাবে, বললো কোনো অসুবিধা নেই, তুই আমার সাথে চল না। বলে আমরা যখন গেলাম, আলটিমেট যখন দর্শনাতে গিয়ে ঢুকলাম আমাদের যেখানে নাটক হবে, তখন ওখানকার ঘড়িতে টাইম সন্ধ্যে 7টা। আবার পরের দিন বিকেল 4টের সময় ওখান থেকে ব্যাক করে অলরেডি আমাদের এখানে ঢুকে গেছে। গেলাটা কি করে? আমরা ট্রেনে গেলাম গেদে। আচ্ছা। ওখান থেকে নেমে আমাদের সেই হিসেবে কোনো কিছু সমস্যা হয়নি, কেননা আমরা দুজন যে গেছি আমাদের তার আগেই সব বলা ছিল যে এরকম আমাদের দুজন আটকে গেছে, তো আমাদের ইমিগ্রেশনটা ওরা তাড়াতাড়ি করে দিয়েছে, যেহেতু আমাদের শোটা আছে, ওই হেল্পটা ওরা করেছিল। এবং ওখান থেকে ওই ভ্যান করে নো ম্যান্স ল্যান্ডটা পেরিয়ে আবার ওদেরই লোক এলো, ওদের ওখান থেকে যেখানে নাটক মঞ্চস্থ হবে সাইকেল ভ্যানে কতক্ষণ, আধ ঘন্টার মতো গেলাম, ওখানে রইলাম। পরের দিনকে আর বৃষ্টি ছাড়েনি, পরের দিন সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, কোনো রকম একটু কুষ্টিয়া গেছিলাম ঘুরে টুরে, ওখান থেকে আবার ব্যাক করে ওই সেমভাবেই বাড়ি, আমার বাড়ি। মানে 24 ঘন্টাও কাটেনি। এটা একটা খুব নিজেও ভাবি এবং আমার দলের সবাই হাসাহাসিও করে। গেলাম এখান থেকে, ওখানে গিয়ে পা রাখলাম সন্ধ্যেবেলা, পাশের বাড়ি যেমন যাওয়া হয় 7টা, পর দিন 4টের সময় দেয়। আচ্ছা, এটা বলো যে নাটকের বিভিন্ন যখন বাইরে যাও, জেলায় বলো এতে বলো, রাতে তো স্টে করতে হয়, বা কখনো করতে হয় না, আবার ব্যাক করে চলে আসতে হয়। যখন স্টে করতে হয়, পরের দিনে যে শিডিউল থাকে, যে তোমার সকাল থেকে যে সাজানো শিডিউলটা থাকে, তখন তাহলে সেই ব্যাকআপটা কি হয়? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছো। দেখো, আমার যারা নাকি কাস্টমার আছে, তারা একটা ব্যাপার আমায় খুব বাহবা দেয় যে তুমি এত ভালো একটা জগতে আছো, এই জগৎটা ছেড়ো না। হ্যাঁ, কখনো কোনো সেরকম যদি প্রবলেম হয় তোমার, তুমি আগে দিয়েই বলে দেবে, কোনো অসুবিধা নেই, 1-2 দিনের ব্যাপার, আমরা ঠিক মেকআপ করে নেব, বাইরে থেকে কাগজ কিনে নিই বা যাই করি করে। কিন্তু আমি যেটা করি, সবারই তো একটা টার্গেট থাকে যে ব্যবসাটাও আমিও ঠিকভাবে করবো। যেহেতু আমি শিডিউলটা আগে পেয়ে যে আমাকে হয়তো 2 দিনের জন্য যেতে হবে, কি আমাকে 7 দিনের জন্য যেতে হবে, তখন আমি কি করি, আমার 2-3 জন যারা আমার মতনই একই পেশায় যুক্ত, তাদেরকে বলে দিই যে তুমি আমাকে এই কটা দিন, এই কটা বাড়িতে পেপার কটা দিয়ে দিই। আমি 3-4 জনের মধ্যে ডিভাইড করি, ওরাই বাড়ি বাড়ি পেপারগুলো দিয়ে দেবে। স্টলটা আমি রাখি, তখন বন্ধই থাকে। স্টলটা আমি টোটালি বন্ধ রাখি। বন্ধ ঠিক হয় না, কারণটা আমি বলছি যে স্টলে আমরা বর্তমানে 2 ভাই, আমার বড়দা মারা গেছে, আমি আমার ওপরের যে দাদা মেজদা, ও পেপারে আছে, ও পেপারের ডিলার, তো ও ওই কাজটা করে দিয়েছে। ও কী করে, মোটামুটি ধরো যেখানে 50টা কাগজ বিক্রি হয়, কথার কথা, ও হয়তো গোটা 15-20-30টা করে কাগজ নিয়েছে, জাস্ট স্টলে রেখে দিল। এবং যারা রেগুলার কিনে নিয়ে যায় তাদেরকে আমি বলেও দিই যে আপনি এই সময় আসেন, তো এখন আসবেন না, এই টাইমের পরে আসবেন, তখন আমার দাদা থাকবে, পেপারটা নিয়ে যাবেন, দাদা খানিকক্ষণ থেকে চালিয়ে দিই। আর বাড়ি বাড়ি পেপারটা আমি একদম অফ করি না। যখন একেবারেই পারি না যে না এটা হবে না, তখন অফ করি। যেমন ওইদিকে অফ করাটা মানে আমি বলছি যে এটা শুধুমাত্র কাস্টমারের যে বললো যে ঠিক আছে আজকের দিনটা আমি অফ করা থাক, বা 2 দিন অফ করা থাক, এইটা মানে তো একটা ব্যবসায় তো ক্ষতি। সে নয় আমি 2 দিন পেপারটা পড়বে না বা অন্য জায়গা থেকে কিনে নেবে, কিন্তু তোমার যে রেগুলার যে পেপার দেওয়াটা, এটার মধ্যে একটা বাণিজ্যিক লেনদেন রয়েছে, এই লেনদেনটার তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এবং আমি তোমায় বলছি, আমি আগে তখন আমি পূর্ব পশ্চিমে ঢুকিনি। হ্যাঁ, একটা জিনিস আমার বলা উচিত, এটা হচ্ছে গিয়ে আমি যখন এই শ্রবণী দলে ছিলাম, তারপর তো অনেক দিন বন্ধ, কিন্তু তার মধ্যেখানে আমি
শিয়ালদাতে একটা গ্রুপ ছিল থিয়েটার ফর পিপল, অজয় দাশগুপ্ত, ছোটকাদা ডাকনা, ওনার একটা নিজের দল ছিল। ভদ্রলোক নাটকন্ত প্রাণ, উনি চাকরি করে যা পয়সা পেত সব ওই থিয়েটারের পেছনেই দিয়ে দিত। তো এই থিয়েটারে সেই সময় আমার এক বন্ধু ওনার দলে গেছিল, ফেরারি ফৌজ নাটক হবে। তো ওই বন্ধুর মারফত আমাকেও ওই দলে নিয়ে যাওয়া হয়। কারণ মানে এটা পূর্ব পশ্চিমে ঢোকার আগে? অনেক আগে পূর্ব পশ্চিমে ঢুকেছি 2016, আর এটা এই দলে যখন ঢুকেছি তখন হচ্ছে সালটা ওই 99, অনেক আগে। এবং সেটা যাওয়া হতো না, মানে আমার বন্ধুটা ওনার দলে অনেক দিন থেকে করছে। উনি ফেরারি ফৌজ নাটকটা লখনৌর বেঙ্গলি ক্লাবে নাম করা, ওখানে শোটা হবে, সেখানে কিছু শিল্পীকে উনি বাইরে থেকে নেবে। কারণ হচ্ছে গিয়ে ওনার ওখানে যারা কয়েকজন করে তারা যেতে পারবে। তখন তো আমি তো নাটক ভালোবাসি, ঠিক আছে, এবং যারা যেতে পারবে তাদেরকে নিয়ে উনি যান। আর ওনার মধ্যে এই ব্যাপারটা ছিল না যে আমার বিশাল একটা হাইফাই রেঞ্জের লোক চাই, মানে আমাদের মতন লোক দিয়ে জাস্ট নাটকটা যাতে আমার ভালোভাবে হয়, অভিনয়টা যাতে করতে পারে, সেরকম লোক খুঁজছিল। তখন আমার ওই বন্ধু ওর নাম অসিত, ওই আমাকে ওনার দলে নিয়ে যায়। এবং লখনৌতে আমি যখন গেলাম ফেরারি ফৌজ করতে, 8 দিনের জন্য আমি গেছিলাম লখনৌতে। আমার পুরো পেপারের কাজটা আমি একজনকে দায়িত্ব দিয়ে গেছিলাম, যেটা এসে আমার লাভ হলো, পেপারও পেলাম না, টাকাও পেলাম না, বাণিজ্যিক লেনদেন যেটা বলছি একটু আগে, সেটা আমার একটা শিক্ষা হলো। তারপর যদিও আমি কখনো আর বাইরে যাইনি, কোনো প্রশ্নই নেই। ওনার দলে ওই বছর 3-4 ছিলাম, তারপর তো টোটালি অফ, তোমায় বললাম 2013 অব্দি বিশাল অফ গেছে একটা। তো তারপর থেকে যখন এই দলে আসার পরে বাইরে আমার যখন শো করে, একদিনের জন্য হলো কোনো ব্যাপার না, বা হয়তো গেছি রাত্রিবেলা থাকতে হবে, ভোরবেলা ফেরা, এরকমও হয়েছে। আসানসোলে যেরকম আমরা অতইজল করতে গেলাম, পরের দিনকে ফিরেছি, কিন্তু আমি তার আগের দিন বলে গেছি কাস্টমারদের একটু লেট করে যাব, লেট করে, যে আমি ওখানে যাচ্ছি, আসতে হয়তো আমি হয়তো বাড়িতেই ঢুকবো সকাল 8টা, তারপরে হয়তো নিয়ে আপনাদের দেবো বেলা 10টা-11টা বেজে যাবে। তারা মেনেছে, এটা মেনে নেয়। এইটা কাস্টমারদের কাছে আমি কৃতজ্ঞ শুধু না, এবং তারা আমাকে সেই জায়গাটা দেয়। কিন্তু যখন ধরো 5 দিন 7 দিন হচ্ছে, তখন আমি ওইভাবে ওইটাকে ভাগ করে দিই। যদি দেখি একান্তই পারছি না, মানে আমার দ্বারা হবে না, এটা আমি কোনোভাবেই পারবো না এটা মেনটেন করতে, তখন ওই কাস্টমারদের প্রত্যেককেই বলি 7টা দিন আপনাদেরকে বাইরে থেকে কিনে নিতে হবে। কারণ দেখো, এটা ঘটনা, বাস্তবটা মানতেই হবে। আমি তোমাকে কাগজ দেবো, তুমি আমায় পয়সা দেবো। আমি যখন কাগজ দেবো না, তুমি আমায় পয়সা দেবে না। আমার আজকে একটা কাজের জন্য আমি যখন যাচ্ছি, আপনি 7 দিন আমার থেকে নিচ্ছেন না, আপনি যখন মাসের শেষ হবে আমাকে 7 দিনের পয়সা বাদ দিয়ে দেবেন। এবং আমি খুব রিলায়েবল লোক না হলে আমি ওইভাবে একেবারে সমস্ত কিছু ছেড়ে না আর যাই না কাউকে। যেমন আমি এই তোমাকে বলছি, এবছরেই তো আমরা গেলাম শো করতে কোলাঘাট ছাড়িয়ে জায়গাটা, এই নিধুবাবুরই শো ছিল, ও কাকি শো করতে গেলাম জানুয়ারি মাসে, এবং রাতেই ফেরা। কিন্তু জানি যে রাতে যতই বলি, যদি কোনো কারণে আটকে যাই, আমি প্রত্যেককে বলে গেছি আমি কিন্তু পরের দিন সকালবেলা পেপার লেটে পাবো। যদিও হয়নি সেটা, আমরা রাত্রে ফিরেছি, যে যার বাড়িতে ভোরবেলা ঢুকে হয়েছে। কাস্টমারদের মধ্যে তোমার নাটক দেখতে এসে এরকম অভিজ্ঞতা পরে জানিয়েছে, এরকম হয়েছে? হ্যাঁ, কাস্টমারদের মধ্যে এটাও ঘটনা, জানো তো, আমি এটা দেখেছি, নাটকটা কিন্তু অনেকেই যারা ভালোবাসে, আদ্যন্ত ভালোবাসে, যাদের দেখার ইচ্ছে প্রবলভাবে দেখে, যাদের দেখার ইচ্ছে নেই, যারা ভালোবাসে না, তারা ওইদিকে ঘুরেও তাকায়। এর মধ্যেখানে আর কিছু নেই। একটা শ্রেণী নাটক খুব ভালোবাসে, একটা শ্রেণী একদম ভালোবাসে। আমার কাস্টমারদের মধ্যে আমি তোমায় বলছি 20% হয়তো 20% নাটক ভালোবাসে, এবং তারা নাটক দেখে রীতিমতন টিকিট কেটে। আমার যখন নাকি এই নাটকের কথা তারা জানতে পারলো,
আমি ইঞ্জিনিয়ার কাউকে বলিও না যে আমি করি বা কিছু। আমার এক পেপারের কাস্টমারই টিকিট কেটে নাটক দেখতে গেছে গিরিশ মঞ্চে, সেদিন আমাদের অথৈ জল নাটকের শো ছিল। ওরা ওই দিনকে প্রথম আমায় দেখেছে হলে। পরের দিন আমাকে সকালবেলায় ফোন করে বলেছে তুমি আমার সঙ্গে দেখা করে যাবে অবশ্যই। আমি যখন তার বাড়িতে গেলাম, এবং সে 2-3 বার খুব ডিপ মানে কি বলবো ওটাকে জোর করা আর কি, যে তুমি কিন্তু দেখা করেই যাবে। আমি গেছি, বলছি কী ব্যাপার বলুন এটি। বলছে তুমি এত ভালো একটা জায়গায় আছো, বলোনি তো কখনো। বললাম কী ভালো জায়গায়? বলছে কালকে এরকম দেখলাম তোমাকে। বললাম হ্যাঁ আমি খুবই ভালোবাসি। এই যে এটা হলো, ওনার মারফত অনেক পেপারের কাস্টমারও জানে যে আমি করি, কিন্তু আমি ইঞ্জিনিয়ার কাউকে বলতে যাইনি যে আমি করি বা কিছু। কেননা সবাই না এই নাটক করেও ঠিক আছে, কোনো মানে কোনো ঠিক আছে, মানে পাড়ায় সেই বল খেলার মতো। হ্যাঁ, তো তারপর থেকে আমার কিছু কাস্টমার আছে যারা নাটকটা দেখতে আসে নিয়মিত দেখে, তারা দেখেও, নাটক দেখেও তারা, মানে আমি করছি বলে না, আগাগোড়া দেখতো। আমি করার পরে আমার থেকে জেনে জেনে আমার নাটকের শো দেখতে আসে, এবং এটা একটা খুব বড় ব্যাপার। এবং সব থেকে বড় কথা আরেকটা খুব ভালো লাগে, আরেকটা ভালো লাগে কোথায়, ধরো রাস্তা দিয়ে আমি সাইকেল নিয়ে যাচ্ছি কাগজ নিয়ে, বাড়ির 3 তলায় একজন ওপরে দাঁড়িয়ে, এ বাড়ির 3 তলার ছাদে বারান্দায় একজন দাঁড়িয়ে, পাশাপাশি অনেক বাড়ি আছে। আর ধরো আমি সাইকেল নিয়ে যাচ্ছি, এ নাটক দেখেছে, এ দেখেও না, সিরিয়াল সিনেমা দেখে, নাটক দেখে না, কিন্তু জানেও না আমি এই জায়গাটায় মানে এরকম একটা দলে আছি, এইভাবে আমি অভিনয়টা করি। এ যখন চেঁচিয়ে বলছে রাজু, ঠিক এরকম নিচের দিকে তাকিয়ে, কালকে কিন্তু ভাই দারুণ শো হয়েছে তোমাদের, প্রত্যেকে ফাটাফাটি, আর তোমাকে তো বলতে হবে না, তুমি তো খুব ভালো করো, আমাদের খুব ভালো লাগে। এই যে কথাটা বলে, যে জানে না সেও জেনে যাচ্ছে, সে জেনে যাচ্ছে, এবং সে তখন এবার বলে কি গো কি হয়েছে, যে যেরকম ভাবে বলে আর কি, হ্যাঁ কি ব্যাপার, কি করেছে, না জানেন না, ও বাবা ও তো এইরকম। এই যে কথাগুলো যখন হয়, তখন এদের কানেক্ট হচ্ছে, রাস্তা দিয়ে যে লোকগুলো যাচ্ছে তাদের কানেক্ট হচ্ছে। এবং সেই সময় আমি তো একজন কথা বলছি, আমি তো তাকে ইগনোর করে যেতে পারি না, দাঁড়িয়ে তখন কথা বলতে হয়। এবং সেই সময় একদম বাস্তব যেটা, তুমি একজন অচেনা লোক, তুমি জানো ওই কাগজওয়ালাই বলে, যে মাছ বিক্রি করে মাছওয়ালাই বলে কাগজওয়ালা, একটা তুমি ভিউ নিয়েই কিন্তু যাচ্ছ। যখন কথাগুলো হচ্ছে এবং আমি যখন দাঁড়িয়ে কথা বলছি, তখন তুমি যখন শুনছো, তখন তোমাকে আমি অবজার্ভ, মানে ওই লোকটাকে, ও তখন এবার মেলায় এই সেই ব্যক্তি, এই যে ব্যাপারটা, তখন তার মধ্যে যে রিপারকেশনটা হয়। এবং এরকম অনেক পথ চলতি মানুষ আমায় বলেছে, বাবা দাদা আপনি তো খুব ভালো, না না এটা কিন্তু তাহলে সহজে পারে, এই যে বলে না, এটার মতন আনন্দ আমার মনে হয় খুঁজে পাওয়া খুব মুশকিল। মানে এই যে অনুভূতিটা তখন খুবই ভালো, এগুলো ভাষা দিয়ে আর কি বোঝা যায়, বলা হয়ে যায়। গল্প করতে করতে আমাদের অনেকটা সময় কেটে গেল। শিল্প কখনোই বেঁধে রাখা যায় না, তার একটা জলজান্ত প্রমাণ রাজু কুণ্ডু। আমরা আবার এক নতুন এপিসোড নিয়ে ফিরে আসব। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।